একাদশ শ্রেণীর রসায়ন প্রথম সেমিস্টার দ্বিতীয় অধ্যায় পরমাণুর গঠন। তো এখান থেকে আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী শ্রোডিঙ্গার এবং হাইজেনবার্গ কোয়ান্টাম বলবিদ্যার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। বিজ্ঞানী শ্রোডিঙ্গার ইলেকট্রনের মতো ক্ষুদ্র কণাগুলোর ক্ষেত্রে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয়ই বর্তমান। এই ভিত্তিতে তিনি ইলেকট্রনের মতো ক্ষুদ্র কণাগুলোর জন্য একটি সমীকরণ দিয়েছিলেন, কোয়ান্টাম বল যেটি হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যার মূল সমীকরণ। সেই সমীকরণটি শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ নামে পরিচিত। সেই শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে চারটি সংখ্যা পাই, যে চারটি সংখ্যা দিয়ে পরমাণুর মধ্যে ঘূর্ণায়মান যে কোনো ইলেকট্রনের প্রকৃতিকে সঠিকভাবে বর্ণনা করা যায়। সেই চারটি সংখ্যাই হলো কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম সংখ্যা সমূহ। তাহলে কোয়ান্টাম সংখ্যা সমূহ কি? শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ সমাধান করে যে চারটি সংখ্যা পাওয়া যায়, যাদের সাহায্যে পরমাণুতে ঘূর্ণায়মান যে কোনো ইলেকট্রনের প্রকৃতি সঠিকভাবে বর্ণনা করা যায়, তাদেরকে আমরা কোয়ান্টাম সংখ্যা সমূহ বলবো। কোয়ান্টাম সংখ্যা কত প্রকার? কোয়ান্টাম সংখ্যা চার প্রকার। মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে ইংরেজি ছোট হাতের এন অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। গৌণ কোয়ান্টাম সংখ্যাকে ইংরেজি ছোট হাতের এল অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে ইংরেজি ছোট হাতের এম অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এবং ঘূর্ণায়মান কোয়ান্টাম সংখ্যাকে ইংরেজি ছোট হাতের এস অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এবারে আমরা এক এক করে প্রত্যেকটি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানব। তো মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি? প্রত্যেকটি পরমাণুর মধ্যেই ইলেকট্রনগুলো কিছু নির্দিষ্ট শক্তি স্তরে আবর্তন করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে। সেই নির্দিষ্ট মানে ঘূর্ণায়মান পথগুলোকে বলা হয় কক্ষপথ বা মুখ্য শক্তি স্তর। তো ওই ঘূর্ণায়মান কক্ষপথ বা মুখ্য শক্তি স্তরকে বোঝানোর জন্য যে কোয়ান্টাম সংখ্যাগুলোর সাহায্যের প্রয়োজন, সেগুলোকেই আমরা বলবো মুখ্য কোয়ান্টাম সংখ্যা। সেই মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান কি কি হতে পারে? 1 2 3 4 5, এই এরকম বড় হাতের 1 2 3 4 5 6 7 এরকম হতে পারে। অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যদি 1 হয় তাহলে সেই মুখ্য শক্তি স্তর এর শক্তি কম হবে, 2 হলে তার থেকে একটু বেশি শক্তি হবে, 3 হলে সেই শক্তি স্তরের বা মুখ্য শক্তি স্তরের বা কক্ষপথের শক্তিটা একটু বেশি হবে। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি বোঝায়? মুখ্য কোয়ান্টাম সংখ্যা অ্যাকচুয়ালি মুখ্য শক্তি স্তর বা স্থায়ী কক্ষপথ বা কক্ষ, এগুলো সবগুলোই অনুরূপ শব্দ, এগুলোকে বোঝায়। এবার মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যদি 1 হয় তাহলে আমরা সেই কক্ষপথ বা মুখ্য শক্তি স্তর বা কক্ষকে আমরা কে বলবো? 2 হলে এল বলবো, 3 হলে এম বলবো, 4 হলে এন বলবো, 5 হলে ও বলবো, 6 হলে পি বলবো, 7 হলে কিউ বলবো। ঠিক আছে? এবার মুখ্য কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য কি? মুখ্য কোয়ান্টাম সংখ্যা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে? মুখ্য শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা দেয়। অর্থাৎ যদি মুখ্য শক্তি স্তরের মান 1 হয় তাহলে আকারটি যা হবে, 2 হলে তার থেকে একটু বড় হবে, 3 হলে আরও বড় হবে, 4 হলে আরও বড় হবে। অর্থাৎ নিউক্লিয়াস থেকে সেই কক্ষপথের দূরত্ব বাড়তে থাকবে। এবার প্রত্যেকটি কক্ষপথেই কতগুলো নির্দিষ্ট জায়গায় ইলেকট্রনকে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, সেই অঞ্চলগুলোকে বলা হয় কক্ষক। তো একটি মুখ্য শক্তি স্তরে কতগুলো কক্ষক বর্তমান তা নির্ভর করে মুখ্য কোয়ান্টাম সংখ্যার উপরে। কিভাবে নির্ভর করে? এনতম কক্ষে কক্ষকের সংখ্যা হচ্ছে এন স্কোয়ার। অর্থাৎ যদি মুখ্য শক্তি স্তরের বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা ইজিক্যাল টু 1 হয় তাহলে ওই শক্তি স্তরে কক্ষকের সংখ্যা হবে এন স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার। এবার যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 2 হয় তাহলে কক্ষকের সংখ্যা হবে 2 স্কোয়ার, এরকম করে 4 হলে 4 স্কোয়ার 16, 5 হলে 5 স্কোয়ার 25 কিন্তু হবে না, 16 পর্যন্তই হবে। 5 6 7 যাই হোক না কেন 16টির বেশি কক্ষক থাকতে পারে না। এবার আমরা দেখব যে একটি মুখ্য শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে, সেটাও কিন্তু এনের উপরে নির্ভর করে। সেটার ফর্মুলা কি? এনতম কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2n স্কোয়ার, অর্থাৎ কক্ষক যতগুলো থাকবে তার দ্বিগুণ সংখ্যক ইলেকট্রন থাকবে। অর্থাৎ 1 হলে 2 × 1 স্কোয়ার, মানে 2টি ইলেকট্রন থাকবে। দ্বিতীয় কক্ষপথে 2 × 2 স্কোয়ার, মানে হচ্ছে 2 × 2 = 4, 8টি ইলেকট্রন থাকবে। এরকম করে 4 হলে 4 স্কোয়ার × 2,
মানে 32টি ইলেকট্রন থাকবে। 5 হলে 5 স্কোয়ার ইন্টু 2 50, এই 50টি ইলেকট্রন কিন্তু থাকবে না, 32টির বেশি ইলেকট্রন কিন্তু থাকতে পারে না। তাহলে এটাও হচ্ছে এই ফর্মুলার লিমিটেশন বা সীমাবদ্ধতা। তো এই ছিল আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এবারেতে আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যা, যেটা হচ্ছে এল। গৌণ কোয়ান্টাম সংখ্যা অ্যাকচুয়ালি কী বোঝায়? গৌণ কোয়ান্টাম সংখ্যা বোঝায় একটি মুখ্য শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর আছে, বা একটি কক্ষে কতগুলো উপকক্ষ আছে, সেটা আমরা বোঝাই গৌণ কোয়ান্টাম সংখ্যার দ্বারা। গৌণ কোয়ান্টাম সংখ্যাকে আমরা দেখলাম ইংরেজি ছোট হাতের এল দিয়ে প্রকাশ করা হয়। এর মান কি কি হতে পারে? 0, 1, 2, 3। ঠিক আছে, এবার 0, 1, 2, 3 এই 4টি মানই সর্বোচ্চ হতে পারে। এবার 0 হলে সেই উপকক্ষটির নাম হচ্ছে এস, ইংরেজি ছোট হাতের এস। যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1 হয় তাহলে সেই উপকক্ষটির নাম হচ্ছে পি, 2 হলে ডি, 3 হলে এফ। ঠিক আছে, তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কি হলে ওই উপকক্ষটির নাম কি হবে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। 0 হলে এস, 1 হলে পি, 2 হলে সেই উপকক্ষটির নাম হচ্ছে ডি, 3 হলে এফ। ঠিক আছে, এবার একটি কক্ষে কতগুলো উপকক্ষ থাকবে সেটা কিন্তু মুখ্য কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভর করে। যেমন এনতম কক্ষে এন সংখ্যক উপকক্ষ থাকবে, অর্থাৎ 1 নাম্বার যে কক্ষ আছে বা মুখ্য শক্তি স্তর আছে সেখানে একটি উপকক্ষ থাকবে। 2 নাম্বার যে কক্ষ আছে সেখানে 2টি উপকক্ষ থাকবে। 3 নাম্বার যে কক্ষ আছে সেখানে 3টি উপকক্ষ থাকবে। কিন্তু 5 নাম্বার কক্ষে কিন্তু 5টি উপকক্ষ থাকবে না। 4 পর্যন্ত, মানে 4 নাম্বার কক্ষে 4টি উপকক্ষ থাকবে, 5, 6, 7 এগুলোতে 4টির বেশি উপকক্ষ থাকবে না, 4টি পর্যন্ত লিমিটেশন। এবার এল এর মান তাহলে কী কী হতে পারে? 0 থেকে n-1 পর্যন্ত। কী বোঝাচ্ছে ব্যাপারটা যদি কথার কথা ধরি, এল এর মান হচ্ছে 3, তাহলে এন এর মান হচ্ছে 3, এন এর মান হচ্ছে 3, তাহলে এল এর মান কত হবে? 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে 3-1 2 পর্যন্ত। তাহলে 0, 1, তাহলে এন এর মান যদি 3 হয় তাহলে এল এর আমরা 3টি মান পাবো, 0, 1, 2। এরকমভাবে এল এর মান যদি 4 হয় তাহলে আমরা 4টি মান পাবো, সেটা কি? 0 to n-1, 0 to 4-1, 3, অর্থাৎ 0, 1, 2, 3। এরকমভাবে কিন্তু আমরা এন এর মান থেকে এল এর মানগুলো পেতে পারি। ঠিক আছে, এবার তাহলে আমাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে একটি উপকক্ষে কতগুলো সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে? একটি উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা এল এর মানের উপরে নির্ভর করে। কীভাবে নির্ভর করে? সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা = 2 × 2l + 1, অর্থাৎ এল এর মান যদি 0 হয় সেই উপকক্ষে আমার ইলেকট্রনের সংখ্যা কত হবে? 2 × 0 + 1 × 2, 2 × 0 মানে 0, 1, 2টি। মানে এল এর মান যদি 0 হয় সেখানে 2টি ইলেকট্রন থাকতে পারে। এল এর মান যদি কথার কথা 3 হয় তাহলে 3 বসাবো এখানে, 3 × 6, 6 × 7, 7 × 14, অর্থাৎ 3 নাম্বার উপকক্ষে আমার ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 14টি। তো এইভাবে করে আমরা কিন্তু ইলেকট্রনের সংখ্যা বের করতে পারি, একটি উপকক্ষে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। এবার একটি উপকক্ষে যখন ইলেকট্রনটি ঘোরে তখন কিন্তু এইভাবে ঘোরে, অর্থাৎ কক্ষপথ ধরে ঘোরে। ইলেকট্রনের ঘূর্ণন দু রকম হতে পারে, একটা হচ্ছে কক্ষপথ ধরে ঘুরছে, আর একটা হচ্ছে নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। যেমন পৃথিবী সূর্যকে এরকম করে প্রদক্ষিণ করছে, সেই সময় কিন্তু আবার পৃথিবী নিজের অক্ষের চারিদিকেও ঘুরছে। ঠিক আছে, তো ওরকম ইলেকট্রন যখন এই বরাবর ঘুরবে তখন কৌণিক ভরবেগ হবে, আবার যখন এইভাবে ঘুরছে তখনও একটা কৌণিক ভরবেগ হবে। যখন এই উপকক্ষের মধ্যে ইলেকট্রন আবর্তন করছে তখন সেই কৌণিক ভরবেগকে আমরা বলবো কক্ষকীয় কৌণিক ভরবেগ, যেটাকে আমরা √(l × l + 1 × h/2π দিয়ে প্রকাশ করি। h/2π হচ্ছে একক। তার মানে কী বোঝাচ্ছে? যদি এল এর মান 0 হয় অর্থাৎ এস উপকক্ষে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে? 0 × 0 + 1, তার মানে আলটিমেটলি 0, h/2π। এবার যদি এল এর মান 1 হয় তাহলে সেই অর্থাৎ পি উপকক্ষে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে? 1 × 1 + 1 মানে √2 × h/2π। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমরা একটি উপকক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ অর্থাৎ কক্ষকীয় কৌণিক ভরবেগ বের করতে পারি। তো এই ছিল আমাদের গৌণ কোয়ান্টাম সংখ্যা। এবারে আমরা করব চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা অ্যাকচুয়ালি কী বোঝায়? একটি উপকক্ষের মধ্যে কতগুলো কক্ষক বর্তমান, একটি উপকক্ষে কতগুলো কক্ষক বর্তমান সেটা বোঝানোর জন্য আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কি হয়? এল এর উপরে নির্ভর করে। কিভাবে নির্ভর করে? -l থেকে +l পর্যন্ত হতে পারে। মানে কি? মানে ধরে নিচ্ছি একটি
গৌণ কোয়ান্টাম সংখ্যা L = 3 ধরে নিচ্ছি। তাহলে এই 3 নাম্বার অর্থাৎ 3 বলতে এফ উপকক্ষের জন্য চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কী কী হতে পারে? -3 থেকে +3 পর্যন্ত, অর্থাৎ -3, -2, -1, 0, +1, +2, +3 7টি মান হতে পারে। এবার যতগুলি মান হয় অ্যাকচুয়ালি ততগুলি কক্ষক ওই উপকক্ষে বর্তমান। এল এর একটি মানের জন্য এম এর যতগুলো মান পাওয়া যাবে তার মানে বোঝায় ওই উপকক্ষে ততগুলি কক্ষক বর্তমান। তার মানে এই এফ উপকক্ষে 7টি কক্ষক বর্তমান। তাহলে ডি উপকক্ষে কতগুলো কক্ষক বর্তমান? ডি এর জন্য এল এর মান হচ্ছে 2। তাহলে এম এর মান কী পাবো? -2 থেকে +2 পর্যন্ত, -2 থেকে +2 পর্যন্ত। তাহলে -2, -1, 0, +1, +2, তার মানে 5টি মান পাচ্ছি। তার মানে ডি উপকক্ষে 5টি কক্ষক বর্তমান। এই করে কিন্তু চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে একটি উপকক্ষে কতগুলো কক্ষক বর্তমান সেটা আমরা বের করতে পারি। এবার আমরা তাহলে একটা ফর্মুলা দিয়েও বলতে পারি যে একটি উপকক্ষে কতগুলো এম এর মান কতগুলো থাকবে। যেমন 0 উপকক্ষ যদি হয় তাহলে সেখানে এম এর কতগুলো মান পাবো? 2l + 1 সংখ্যক মান পাবো। এই ফর্মুলা দিয়ে আমরা একটি উপকক্ষে কতগুলো এম এর মান হতে পারে একটি উপকক্ষের জন্য সেটা এই ফর্মুলা দিয়ে বের করতে পারি। যেমন 0 হলে তাহলে আমরা কতগুলো এম এর মান পাবো? 2 × 0 + 1, অর্থাৎ একটি। তাহলে 0 উপকক্ষের জন্য আমরা এম এর একটি মান পাবো। সেই একটি মান কি? 0ই হবে, কারণ -0 থেকে +0 মানে 0ই হবে, অর্থাৎ সেখানে একটি কক্ষক বর্তমান। তো এম এর কয়টি মান হতে পারে এল এর একটি মানের জন্য সেটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে আমরা বের করব। এবার আমরা এই যে আমরা একটি ধরলাম একটি পি কক্ষে কতগুলো কক্ষক বর্তমান সেটা আমরা একটু আগে দেখতে পারলাম, সেটা হচ্ছে 3টি। কী কী? যেমন L = 1 হলে M = -1, 0, +1। এবার 3টি মান পাচ্ছি, তার মানে 3টি কক্ষক বর্তমান। এই পি উপকক্ষে 3টি কক্ষক বর্তমান, সেই কক্ষকগুলোকে আমরা নাম দিব PX, PY, PZ। দেখা গেছে যে সেই কক্ষকগুলি পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে। XYZ অক্ষ যেমনভাবে থাকে সেরকমই ভাবে ওরা পরস্পর বিন্যস্ত থাকে। এবার যদি আমাদের এল এর মান 2 হয় অর্থাৎ ডি, সেক্ষেত্রে আমাদের এম এর মান কী কী পাবো? -2, -1, 0, +1, +2, অর্থাৎ 5টি কক্ষক বর্তমান। 5টি যেহেতু মান পাচ্ছি 5টি কক্ষক বর্তমান, অর্থাৎ ডি উপকক্ষে 5টি কক্ষক আছে। সেই কক্ষকগুলোর নাম আমরা দিলাম DXY, DYZ, DZX, DX² - Y², DZ²। অ্যাকচুয়ালি এই যে -1, -2 এই সংখ্যাগুলো পাচ্ছি তার মানে বোঝাচ্ছে এই উপকক্ষে বিভিন্ন কক্ষকগুলোর বিন্যাসটা আলাদা। এক একজন ত্রিমাত্রিক অঞ্চলে এক একভাবে বিন্যস্ত থাকে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা অ্যাকচুয়ালি কক্ষকগুলোর বিন্যাস বোঝায়। বিভিন্ন কোয়ান্টাম সংখ্যাগুলো ত্রিমাত্রিক অঞ্চলে যে কক্ষকগুলো আছে তারা কিভাবে বিন্যস্ত হয়ে আছে সেটা বোঝায় এই 5টা মান। তো এই 5 রকমের বিন্যাস ডি উপকক্ষের মধ্যে পাওয়া যায়, অর্থাৎ 5টি ডি কক্ষক বর্তমান। সেই ডি কক্ষগুলোর নাম কি? DXY, DYZ, DZX, DX² - Y², DZ²। তো এই ছিল আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা আসবো শেষ কোয়ান্টাম সংখ্যা, চতুর্থ কোয়ান্টাম সংখ্যা, সেটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যাকে ইংরেজি ছোট হাতের S দিয়ে প্রকাশ করা হয়। এবার অ্যাকচুয়ালি ইলেকট্রন যখন একটি কক্ষকে অবস্থান করে তখন নিজের অক্ষের চারিদিকে ঘোরে। তো নিজের অক্ষের চারিদিকে যখন ঘোরে তখন দুরকম ঘূর্ণন হতে পারে। একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘোরে, আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। যে ইলেকট্রনটা ইলেকট্রনের ঘূর্ণন, এই যে দুইটা দিক আছে, এই দুটি দিককে বোঝানোর জন্য আমরা 2টি কোয়ান্টাম সংখ্যা সাহায্য নেব। ঠিক আছে, একটি হচ্ছে প্লাস হাফ, একটি হচ্ছে মাইনাস হাফ। প্লাস মাইনাস কোনো রকম জাস্ট বোঝাচ্ছে যে ওদের দিকটা, একটা যদি ঘড়ির কাঁটার দিক বোঝায় আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিক বোঝাবে। তো ওর একটু আগেই বললাম যখন ইলেকট্রন নিজের অক্ষের চারিদিকে ঘুরবে তার জন্যও কিন্তু একটা কৌণিক ভরবেগ হবে, সেটাকে আমরা ইলেকট্রনের ঘূর্ণন কৌণিক ভরবেগ বলবো। আগেরটাকে কিনে বলছিলাম কক্ষকীয় কৌণিক ভরবেগ, এটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন কৌণিক ভরবেগ। এটা সেটা ইকুয়াল টু কি? √n/2 ব্যাকেট n/2 + 1, যেখানে n কি? n হচ্ছে নাম্বার অফ অযুগ্ম ইলেকট্রন, মানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যাকে বোঝায় হচ্ছে n দিয়ে। আর এই সেই ভরবেগের একক কি? h/2π। এই ছিল আমাদের 4টি কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যাসমূহ, যেগুলো দিয়ে আমরা যে কোনো ইলেকট্রনের প্রকৃতিকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।